সারা শরীরে অসহ্য ব্যথা নিয়ে বিছানায় শুয়ে আছি। সাদা বিছানা চাদরের বেশ খানিকটা লাল হয়ে গেছে আমার রক্তের দাগে। শরীরে অসম্ভব রকম যন্ত্রণা হচ্ছে, ব্যথায় এক প্রকার কাতরাচ্ছে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে গত 2 ঘন্টা যাবৎ আমার শরীরটাকে খুবলে খাচ্ছে তুর্য। একটা জীবন্ত লাশের মতো শুধু দেখেই গেলাম নিজের সতীত্ব হরণ হওয়া। আমি হীর, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। 18 বছরে পা রেখেছিলাম, 2 চোখ ভরে স্বপ্ন সাজিয়েছিলাম। এক নিমিষে আজ সব শেষ হয়ে গেল। কিছুই করার ছিল না আমার। কি করতাম? তুর্য যেমন লম্বা তেমনই সুঠাম দেহে, তার সামনে আমি একটা মাছির মতো। ঠিকই তার শক্তির কাছে পেরে উঠতে পারলাম না। শেষ মুহূর্তে পর্যন্ত দস্তাদস্তি করেও শেষ রক্ষা আর হলো না। 2 চোখ দিয়ে অযোধ্যারায় পানি পড়ছে, ভীষণ কষ্ট হচ্ছে, আর সহ্য করতে পারছি না। কিন্তু তুর্য সেদিকে কোনো খেয়ালই নেই। চোখের ঝাপসা দেখছি, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো। এই অসহ্য যন্ত্রণা আর নিতে পারছি না আমি। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। মাথাটা উঁচু করে তাকাতেই দেখি তুর্য আমার বুকে মাথা রেখে আমার উপরেই ঘুমিয়ে আছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। বেটা কত বড় খচ্চর, আমার উপর শুয়ে আছে। ইচ্ছে হচ্ছে লাথি মেরে নিচে ফেলে দিই, কিন্তু শরীরে এক বিন্দু শক্তিও অবশেষ নাই। বহু কষ্টে তুর্যকে নিজের উপর থেকে সরিয়ে কোনো রকম উঠে বসলাম। যে শাড়িটা পরে আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই শাড়িটা 2 টুকরো হয়ে নিচে পড়ে আছে। শাড়ি আর ছেঁড়া ব্লাউজটা দেখে চোখ ভিজে গেল আমার। তুর্যর গায়ে থেকে চাদরটা টেনে নিয়ে কোনো রকমে শরীরে পেঁচিয়ে নিলাম। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে শরীর টুকরো টুকরো হয়ে ছিনিয়ে পড়বে এখনই। কোনো মতে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চাদরটা সরাতে আটকে উঠলাম। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে। কামড়ার আসরের জায়গাগুলোতে বের হওয়ার রক্ত শুকিয়ে গেছে। দর্শন বুঝি একেই বলে। আগে শুধু শুনেছি, আজ নিজের বেলায় অভিজ্ঞতাটাও হয়ে গেল। 2 চোখ বেয়ে নোনা জল পড়ছে, মুছার এক বিন্দু ইচ্ছেও নেই। চোখের পানির মাধ্যমে দর্শিতার কলঙ্ক না ধুলেও কষ্ট হয়তো কিছুটা কমবে। প্রায় ঘন্টার মতো সময় নিয়ে নিজেকে ভালো মতো ধুয়ে গোসল শেষ করলাম। ওয়াশরুমে রাখা আমাকে দেখে একটা ডেবিল হাসি দিয়ে বলল, আমার বিরুদ্ধে সব প্রমাণ তো নিজে হাতে সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে এলে, এখন পুলিশ কেস ফাইল করবে কিভাবে? তুর্যর কথায় আমি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছি। বলে কি, নিজেই নিজেকে পুলিশে দেওয়ার কথা বলছে? কিন্তু কথাটা তো ঠিকই বলেছে। বোকার মতো সব প্রমাণ শেষ করে এলাম, এখন নিজেই নিজের কপাল চাপড়াচ্ছি। কি চিন্তা করছো এত? এখন এত ভেবে লাভ নেই, এখানে এসে বসো বলে আমার হাত ধরে টান দিয়ে সোফায় বসিয়ে দিল তুর্য। বাথরুমটা খোলো। তুর্যর কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। কি হলো, শুনতে পারছো না? বাথরুমটা খোলো, কামড়ের জায়গাগুলোতে মলম লাগাতে হবে। না, আমি বাথরুম খুলব না। কেন? আপনার সামনে আমি কিভাবে খুলবো? নিচে কিছুই পড়েনি। হয়তো ভুলে গেছো, কিছুক্ষণ আগে তোমার সবটাই আমি দেখে নিয়েছি। তুর্যর কথা শুনে মনে হচ্ছে আমি আকাশ থেকে পড়েছি। এই মানুষটা কি আদৌ মানসিকভাবে সুস্থ আছে নাকি পুরোই তার ছিঁড়া? কিছুক্ষণ আগে আমাকে এতটা টর্চার করে এখন আবার নিজেই মলম লাগাতে চাইছে। নিজে নিজেই বিড়বিড় করছিলাম, তখনই টান দিয়ে আমাকে নিজের দিকে ঘুরে বাথরুমটা খুলে কাঁধ থেকে নামিয়ে দিল তুর্য। আমি এখনো হা হয়ে আছি, আর তুর্য আমার ক্ষত স্থানে ঔষধ লাগিয়ে দিচ্ছে। এতক্ষণে ভালো করে খেয়াল করলাম লোকটাকে। মাত্রাতিরিক্ত ফর্সা লোকটা, ছেলেদের এত ফর্সা হতে নেই। বড় চুলগুলো বারবার চোখের উপর এসে পড়ছে, ঠোঁট দুটো একদম গোলাপি রঙের। সৃষ্টিকর্তা যেন অনেক সময় নিয়ে বানিয়েছেন ওনাকে, এজন্য হাজার হাজার মেয়ের ক্রাশ। অমন হা করে কি দেখছো? খেয়ে ফেলবা নাকি? তুর্যর কথা শুনে আবারও আমার চোখ বড় হয়ে গেল। খানিকটা লজ্জা পেলাম বটে। কিছু না বলে মুখটা বন্ধ করে মাথা নিচু করে নিলাম।
গোসল করে বের হওয়াতে ভেজা চুলের পানি আমার শরীরে পড়ছে। ঔষধ লাগাতে লাগাতে তুর্যর হাত থেমে গেল। তার দিকে তাকাতেই দেখলাম এক দৃষ্টিতে আমার বুকের ঠিক মাঝখানের তিলটার দিকে তাকিয়ে আছে। তুর্যর চোখে এক অদ্ভুত নেশা লেগে আছে। এই একদিনেই তার দৃষ্টি আমার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে। ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। বারবার কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো মনে পড়ছে। কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। আমার জীবনটা নিমিষেই শেষ হয়ে গেল। একটা মেয়ের অহংকার, তার সতীত্ব, সেটাই আমি হারিয়ে ফেললাম। দুঃখ বিলাস করছিলাম, তখনই আচমকা তুর্য আমাকে নিজের সাথে মিশিয়ে আমার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে নিয়ে নিল। আচমকা এমনটা হওয়াতে কিছুই বুঝতে পারলাম না। যতক্ষণে বুঝলাম অনেক দেরি হয়ে গেছে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি। দুহাত দিয়ে তুর্যর বুকে কিলঘুষি যা পারছি দিচ্ছে, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। তুর্য আরো শক্ত করে ধরলো আমাকে। এখন আমি আর নড়তেই পারছি না। অসহায় হয়ে চোখে পানি ছেড়ে দিলাম। তুর্য মনের সুখে আমার ঠোঁট দুটো স্বাদ নিচ্ছে, কিন্তু এবার তুর্যর কাছে আসাটা হিংস্র মনে হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে উনি ভালোবেসে অনেক আদর করে কিস করছে, কিন্তু আমার এগুলো কাটা গায়ে নুনের ছিটার মতো। কিছুক্ষণ এভাবে থাকার পর তুর্য আমার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। হাতের বাঁধন আলগা হতেই আমি তুর্যকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। এই লোকটার স্পর্শ আর সহ্য করতে পারছিলাম না আমি। ওনার প্রতিটি স্পর্শ আমাকে আবারও সে অমানবিক অত্যাচারের কথা মনে করিয়ে দিচ্ছে। তুর্য আহত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। এই চাহনিতে না জানি কত কষ্ট লুকিয়ে আছে। তুর্য চোখের দিকে তাকিয়ে থাকা আর সম্ভব হলো না। কেন জানি না বুকে ছিনছিনে ব্যথা অনুভব হচ্ছে। তুর্য নিজের চোখ নামিয়ে নিল। খাবার মাখিয়ে আমার মুখের সামনে দৌড়ল তুর্য। মুখ খোলো, খাবার খেয়ে পেনকিলার খেতে হবে। তুর্যর কথায় আবারও অবাক না হয়ে পারলাম না। উনি কেমন মানুষ, এই ধারণাটাই হচ্ছে না আমার মনে। এত কেয়ার করছে আমার যে বিশ্বাসই হচ্ছে না। কিছুক্ষণ আগে এই লোকটাই আমাকে তুলে এনে জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। এক কথায় যাকে বলে দর্শন করেছে। আমি মুখ না খোলাতে তুর্য জোর করে খাবার মুখে ঢুকিয়ে দিল। সরি, জোর করে খাবার ঢুকানোর জন্য, কিন্তু তোমাকে পেনকিলারটা খাওয়ানো প্রয়োজন, না হলে শরীরে ব্যথা করবে। শরীরের ব্যথাটাই বুঝি চোখে পড়ল। আমার জীবনে যে জ্বর নিয়ে এলেন সেটা। তুর্য আহমেদ চৌধুরীর সাথে একটা রাত কাটানোর জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকে, নিজে থেকে ধরা দেয়। আর সেই তুর্য আহমেদ চৌধুরী নিজে তোমাকে আপন করে নিয়েছে। তোমার তো নিজেকে নিয়ে প্রাউড ফিল করা উচিত। আপনি যেমন আপনার কাছে ধরা দেয়ও তেমন মেয়েরাই, কিন্তু আমি ওসব মেয়েদের মতো নই। আমি কেমন মানে? এই যে বললে আমি যেমন তেমন মেয়েরাই আমার কাছে আসে, তো আমি কেমন একটু বলো। আপনি একটা চরিত্রহীন লোক। আপনি একটা মেয়েকে জোরপূর্বক তুলে এনে ধরে, আর কথা বের হলো না মুখ দিয়ে। কষ্টগুলো দলা ফাঁকিয়ে গলায় এসে আটকে গেছে। আমি চরিত্রহীন, আর তুমি কি দোয়া তুলসী পাতা? তোমার আসল রূপটা আর কেউ না জানলেও আমি জানি। আর তোমার কি মনে হয় আমি তোমাকে দর্শন করেছি? তুমি তো সব কিছু জেনেও কিছুই জানো না। আমার প্রতিটি স্পর্শ বৈধ ছিল। তোমাকে অবৈধভাবে আমি স্পর্শ করব ভাবলে কি করে? তুর্যর এই কথার প্রেক্ষিতে কি উত্তর দেওয়া যায় আমার জানা নেই। উনি আমার সম্পর্কে এত বাজে মন্তব্য করছেন, কিন্তু উনি তো আমাকে চিনেন না। তাহলে কেন এসব কথা বললেন? তুর্য আমাকে খাইয়ে পেনকিলার খাইয়ে দিলেন। সোফায় মাথা নিচু করে বসে আছি। তুর্য আলমারি থেকে টি শার্ট বের করছেন। এতক্ষণ শুধু একটা ছাই রঙের ট্রাউজার পরা ছিলেন। তুর্য জিম করা বডি, তার উপর থেকে পর্সা শরীর, যে কোনো মেয়েকে পাগল করার জন্য যথেষ্ট। কিন্তু এত সৌন্দর্য দিয়ে কি হবে যেখানে চরিত্রই ঠিক নেই? একটা মেয়ের এত বড়
সম্মানহানি করার আগে একবারও চিন্তা করলো না। তোমার এখন বাসায় যেতে হবে না নাকি আমার মোহে পড়ে গেছো? কিভাবে যাব? শাড়ি ব্লাউজ তো আপনি ছিঁড়ে ফেলেছেন। বাথরোব পরে বাসায় কিভাবে যাব? বাথরোব পরে যেতে হবে না, এই শাড়িটা পরে নাও, যা যা লাগবে সবই এখানে আছে। আপনি বাইরে যান। কেন? বারে আপনার সামনে শাড়ি পরবো নাকি আমি? তোমার আর কিছু বাকি নেই যা আমি দেখিনি, তাই আমার সামনে তোমার লজ্জা না পেলেও চলবে। গা জ্বালানো কথা বন্ধ করবেন আপনি। লজ্জা নাই আপনার, তাই না? গেট রেডি ফার্স্ট। অর্ডার দিয়ে তুর্য রুম থেকে বেরিয়ে গেল। শাড়িটা হাতে নিয়ে রুমটা একটু পর্যবেক্ষণ করলাম। বেশ বড় একটা রুম। আসবাবপত্রগুলো অনেক দামি আর ক্লাসি। দেখেই মনে হচ্ছে খুব শখ করে সাজিয়েছে রুমটা। খাটের পাশের টেবিলে তুর্যের একটা ছবি ফ্রেমে রাখা। আর তার মানে বাড়িটাই শয়তান লোকটার। বেলা গড়িয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে জলদি। তাই চিন্তা ভাবনা বাদ দিয়ে শাড়িটা পরে নিচে নেমে গেলাম। নিচে নামতে আমি আরো আশ্চর্য হলাম। এই বাড়িতে আমি আর তুর্য ছাড়া আরো অনেকেই ছিল। দেখে মনে হচ্ছে এরা সবাই সার্ভেন্ট, কিন্তু এতগুলো মানুষ এখানে ছিল, তাহলে একটা মানুষ আমাকে বাঁচালো না কেন? সবগুলো মানুষ আমার সাথে এত বড় অন্যায় হতে দিল? কেউ একজনও বাধা দিল না। প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখনই তুর্য আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ইটস টাইম টু গো বেবি। একদম উল্টাপাল্টা নামে আমাকে ডাকবেন না। তো কি নামে ডাকবো? আমার নাম হির। 1 মিনিট, আপনি আমাকে ডাকবেনই বা কেন? কেন আমি তোমাকে ডাকবো না কেন? আপনার আমার সাথে যা প্রয়োজন ছিল সব তো শেষ। আমার সর্বস্ব তো লুটে নিয়েছেনই, এখন আমাকে ডাকার কি দরকার? তুর্য কিছু বলল না। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিল। তুর্য আহমেদ চৌধুরী ওরফে রক স্টার তুর্য, বাংলাদেশের সিঙ্গিং সেকশনের ইউথ আইকন। অল্প কয়েক বছরে নিজের গান গাওয়ার প্রতিভা দিয়ে জয় করে নিয়েছে সকলের মন। এমন না যে আমরা একে অপরকে চিনি, তবে ওনাকে চিনে না এমন মানুষ খুব কম আছে। মনে মনে সেই দিনটাকে ঘৃণাভরে স্মরণ করছি, যেদিন এই তুর্যর সাথে প্রথম দেখা হয়েছিল। প্রায় 15 দিন আগে মামাতো বোন রাহির সাথে একটা কনসার্টে গিয়ে এই মানুষরূপী পশুটার সাথে দেখা হয়েছিল। প্রথম দেখা একেবারের জন্য বুঝতে পারিনি লোকটা এতটা নিচ। বাইরের দিকে তাকিয়ে আছি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হয়তো তুর্য কয়েকবার আমার দিকে ফিরে তাকিয়েছিল, কিন্তু আমার এই পশুর মুখটা দেখার আর ইচ্ছা নেই। আমার বাড়ির ঠিক সামনে এসে গাড়িটা থামলো। তার মানে সবকিছু প্রি প্ল্যান ছিল। আমার সব তথ্য আগে থেকেই নিয়ে নিয়েছে। গাড়ির দরজাটা খুলে এক ছুটে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। হয়তো পিছন থেকে 2-1 বার ডেকেও ছিল, কিন্তু তাতে আমার কিছুই আসে যায় না। বাড়িতে ঢুকতে রাহি আটকে ধরল। এত দেরি কেন? আর এটা কার শাড়ি? কি উত্তর দেব? মাথায় কিছু আসছে না। কোনো রকম অসুস্থতার বাহানা বানিয়ে ঘরে এসে দরজা লাগিয়ে দিলাম। এখন যেন আমার কষ্ট আর বাদ মানছে না। মরে যেতে ইচ্ছে করছে। নিজেকে অপবিত্র মনে হচ্ছে। গায়ের শাড়িটা টেনে খুলে আগুন লাগিয়ে দিলাম। কেন এই কাজটা করলাম জানি না, কিন্তু মনে হচ্ছে শাড়িটার জায়গায় তুর্যকে জ্বালাতে পারলে অনেক শান্তি পেতাম। ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে বসে কাঁদছি আমি। আজকে আম্মু আব্বুর কথা ভীষণ মনে পড়ছে। আজ আম্মু বেঁচে থাকলে আমার মনের কষ্টটা একটু হলেও বুঝতো। সবটা তার সাথে শেয়ার করতে পারতাম। মামা মামি রাহি রায়ান সবাই অনেক ভালো, কিন্তু মা তো মাই হয়। রায়ানের কথা মনে পড়তে আরো জোরে কান্না পাচ্ছে। কি থেকে কি হয়ে গেল। মানুষটা আমাকে কত ভালোবাসে।
আর আমি কি না, ছি, নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। যদি রায়ান সবটা জানতে পারে তখন কি হবে? রায়ান কি আর আমাকে মেনে নিবে? হ্যাঁ, মেনে নেবে। রায়ান আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এটা তো রায়ানকে ঠকানো হবে। আমি কিভাবে রায়ানকে ঠকাবো আর ভাবতে পারছি না। কাঁদতে কাঁদতে হিসকি উঠে গেছে। জানি না কত সময় ধরে এভাবে কাঁদছি আর বিচ্ছি। আরো কিছুক্ষণ বিজার খুব ইচ্ছে হচ্ছে, হয়তো আর কলঙ্ক ধুয়ে যাবে এই ফানির সাথে। দরজায় বারবার নক পড়ছে। মামি আর রাহি ডাকছে। না, আর বেশিক্ষণ এভাবে থাকা যাবে না, ওরা সন্দেহ করবে। ঝটপট জামাটা পাল্টে বেরিয়ে পড়লাম। কোনোরকম একটু খেয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তুর্য, হাতে গিটার আর গলায় করুণ সুর। গানটা গাইতে গাইতে দু চোখ ভিজে গেছে তুর্যর। আকাশের দিকে তাকিয়ে আছে আপন মনে। পুরো আকাশটা মেঘলা। পূর্ণিমা তিথি হওয়ার পরেও আজ আকাশের কোনো আনন্দ নেই। যেন আকাশ আজ তুর্যের সাথে কাঁদতে চায়, ওর কষ্ট কমাতে চায়। প্রিয়জনকে হারানো কষ্ট তবুও বুকে নিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু প্রিয়জনের ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াও অনেক সুখের। কেন হীর, কেন কেন দাও আমাকে এতটা কষ্ট? আর কত কষ্ট সহ্য করব বলো? আর কত যন্ত্রণা দিতে চাও? প্রতিটি মুহূর্ত তুমি আমার সামনে, কিন্তু তোমাকে ছোঁয়ার অধিকার নেই। আমার কলিজা তুমি, তবুও তোমায় ভালোবাসার অধিকার নেই। তুমি চাইলে সারা জীবন তোমার অপেক্ষা করতে পারি, কিন্তু তোমাকে আজকে তুমি আমাকে চরিত্রহীন বলেছ, মানুষরূপী পশু, আরও না জানি কত কি। তুমি আমাকে যত পারো ভুল বোঝো, তবু আমি কিছুই বলবো না। আচ্ছা হীর, একটা বারও কি আমার কথা তোমার মনে পড়ে না? একটা বারও কি আমার কাছে আসার জন্য তোমার মন ছুটে যায় না? বলো না হীর, প্লিজ বলো। কথাগুলো বলতে বলতে তুর্য কান্নায় ভেঙে পড়ে। তখনই বৃষ্টি শুরু, ঝুম বৃষ্টি। হয়তো তুর্যর কষ্ট আকাশও সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার। প্রচণ্ড মাথা ব্যথা করছে, শরীরটাও বেশ গরম, চোখে ঝাপসা লাগছে। সব কিছু বেশ ভালো রকমেরই জ্বর এসেছে মনে হচ্ছে। ডয়ার থেকে একটা জ্বরের ওষুধ খেয়ে খাটে বসে আছি। দিনে যা কিছু ঘটেছে সবটা মাথায় ঘুরছে। সব কিছু পুনরায় একবার চিন্তা করতে গেলে একটা কথা আটকে যায় মাথায়। তুর্য তখন বলেছিল তার প্রতিটি স্পর্শ বৈধ। এ কথাটার কি মানে ছিল? আমার শরীরে তার স্পর্শ বৈধ কিভাবে হবে? রায়ান কেউ আজ পর্যন্ত নিজেকে স্পর্শ করতে দেয়নি। আর এই লোক, ছি, এই লোকের কথা আমি কেন ভাবছি? যার চরিত্র খারাপ, তার মুখের কথার কি সত্যতা আছে? দরজায় কড়া নড়ছে। নিশ্চিত রায়ান দেখতে এসেছে আমাকে, কিন্তু আমি কি এই মুখ কিভাবে দেখাবো রায়ানকে? আমার যে তার সামনে যাওয়ার সাহস নেই। কি বলবো আমি তাকে? হীর, দরজাটা খুলে দে না। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? রাহি বলল, তোর শরীর খারাপ, খুল, আমি দেখবো তোর কি হলো। রায়ান ভাই, তুমি যাও তো এখান থেকে, আমাকে ঘুমোতে দাও। কান্না আটকে কথাগুলো বললাম। এমন করছিস কেন? খোল না প্লিজ, একবার তোকে দেখেই চলে যাব। এত দেখার কি আছে? যাও তো, ঘুমাও। খুলবি না? না, এই তো আর 2 দিন, তারপর দরজা কিভাবে লাগিয়ে রাখিস আমিও দেখব, আর তোর ঘুমের 12টা বাজিয়ে দেব। রায়ানের কথায় যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি ভুলেই গিয়েছিলাম 2 দিন পর আমার আর রায়ানের বিয়ে। এখন আমি কি করব? আমি পারবো না রায়ানকে ঠকাতে। আমি এখন অপবিত্র হয়ে গেছি। আমি পারবো না রায়ানকে বিয়ে করতে। খুব কান্না পাচ্ছে, কিন্তু জ্বরের মাত্রা অনেক বেড়ে গেছে। তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছে। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভেজার পর রুমে চলে এলো তুর্য। রুমের লাইট অন করে রুমের দেওয়াল ভর্তি লাগানো হীরের ছবিগুলোর দিকে তাকিয়ে আছে তুর্য। তুমি আমাকে ভুল বোঝো না হীর, আমি কখনোই তোমার ক্ষতি চাইনি, কিন্তু আজ আমি সত্যি নিরুপায় ছিলাম। আমি বেঁচে থাকতে কি করে তোমাকে অন্য কারো হতে দিতাম বলো? তুমি যে আমার নিঃশ্বাসে আটকে আছো, তোমাকে হারালে আমি নিঃশ্বাসও নিতে পারবো না। জানি না তোমাকে কিভাবে বোঝাবো, কিন্তু ওয়াদা করছি তোমার প্রতি করা সব অন্যায়ের প্রতিশোধ নেব।
আমিও তোমার উপর অনেক অন্যায় করেছি, তার পিছনে সব কারণ তোমাকে বোঝাবো। তুমি শাস্তি দিলে মাথা ফেতে নেব, কিন্তু তোমাকে হারাতে পারবো না। আমার স্পর্শে আজ তোমার ঘৃণা হচ্ছে, তাই না হীর? জানো হীর, খুব কষ্ট হচ্ছে, বুকের বাঁ পাশটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি তোমার কোনো সর্বনাশ করিনি হীর। কথাগুলো বলতে বলতে তুর্য জ্ঞান হারিয়ে ফেলে। সকালে ঘুম থেকে উঠতেই দেখি প্রচণ্ড মাথা ব্যথা করছে। জ্বরের কারণে এমনটা হয়েছে বুঝতে পারছি। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই জানতে পারলাম বিয়েটা পিছিয়ে দিছে, কারণ রায়ান ভাইয়ার জরুরি ভিত্তিতে ঢাকার বাইরে যেতে হয়েছে অফিসের কাজে। বিয়ের তারিখ পিছানোর কথাটা শুনে কেন জানি না ভালোই লাগছিল। যাক, অন্তত আরও কিছুদিন সময় পেলাম বিয়েটা কিভাবে ভাঙবো সেটা ভাবার। তুর্যকে সকালে ওর ম্যানেজার হসপিটালে নিয়ে যায়। 3 দিন তুর্য হাসপাতালে ভর্তি থেকে বাসায় এসেই কাউকে ফোন করলো। হীর কোথায়, কেমন আছে এখন? আমি নিরুপায় ছিলাম। জানি আমার অপরাধ ক্ষমার যোগ্য নয়, কিন্তু হীরকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। আমি দেখছি ব্যাপারটা। আজ 7 দিন হয়ে যায় কলেজে যাই না, কিন্তু আজ কিছুতে বাড়িতে থাকতে পারলাম না। মামি আর রাহির সাথে জোর করে কলেজে পাঠিয়ে দিল। অন্যমনস্ক হয়ে ক্লাসরুমের বারান্দা দিয়ে হাঁটছিলাম, তখনই কেউ আমার বাম হাতে হেঁচকা টান দিয়ে একটা খালি ক্লাসরুমে নিয়ে গেল। ঘটনার আশ্চর্যতায় আমি পড়ে যেতে নিল, আমাকে বুকে জড়িয়ে নিল সামনে থাকা লোকটা। লোকটা আমাকে এত শক্ত করে ধরে রেখেছে যে আমার নাক বন্ধ হয়ে রয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনো উপায় না পেয়ে শরীরে যত শক্তি ছিল সব দিয়ে ধাক্কা দিয়ে সামনে থাকা লোকটাকে সরিয়ে ঠাস করে গালে একটা ছড় বসিয়ে দিলাম। সামনের লোকটাকে দেখে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেল। তুর্য আমার সামনে দাঁড়িয়ে আছে অগ্নিচক্ষু নিয়ে, যেন এখনই চোখ থেকে আগুন বের হবে আর আমি চলে যাব। আমাকে ক্লাসরুমে দেয়ালে ঠেস দিয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তুর্য। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, তাকাতে পারছি না ওই চোখের দিকে। মাথা নিচু করে ভয়ে কাঁপছি। কালো একটা হুডি পরে এসেছে তুর্য, হয়তো নিজের পরিচয় গোপন করতে এমনভাবে এসেছেন। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সামনে আসা চুলগুলো পিছন দিকে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এতদিন ভার্সিটি আসুনি কেন? তুর্যের এই অদ্ভুত প্রশ্নে কপাল কুঁচকে তাকিয়ে আছি তার দিকে। কি হলো বলো? জ্বর হয়েছিল, বাসায় গিয়ে আবারও ঝর্ণার পানিতে বসেছিলে বুঝি? তুর্যের প্রশ্নগুলো বারবার অবাক করছে আমাকে। সে কিভাবে জানলো আমি ভিজেছিলাম আর জ্বর হয়েছিল? চুপ করেই থাকবে? আচ্ছা থাকো চুপ করে, আমি যেই কাজে এসেছি সেটা করে নেই। এখনো কপাল কুঁচকে আগের ভঙ্গিতেই তাকিয়ে আছি আর বোঝার চেষ্টা করছি সে কি বলতে চাইছে। কথা হলো, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সেটা এখনই। তুমি আমার সাথে এখনই কাজী অফিসে যাবে। তুর্যর কথা শুনে মাথা হ্যাং হয়ে গেছে। ঠিক কিভাবে রিয়েক্ট করব বুঝতে পারছি না। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে হয়তো সে কিছু বুঝেছে, যার জন্য আমার হাত ধরে টানতে লাগলো। এবার যেন আমি হুঁশ ফিরে ফেলাম। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছাড়েন বলছি, আর আমি যদি মরেও যাই তবুও আপনাকে বিয়ে করব না। আপনি আমার অপরাধী। আমার জীবনটা আপনার জন্য নষ্ট হয়েছে। আপনি ভাবলেন কি করে যে আমি আপনার মতো একটা দর্শককে বিয়ে করব? কথাগুলো বলতে তুর্য আমার গাল চেপে ধরল আর দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমাকেই বিয়ে করবে। আমি তোমার কাছে অনুমতি চাইনি। আমি তোমাকে আমার সিদ্ধান্ত শুনিয়েছি। সিদ্ধান্ত শুনিয়েছেন মানে কি? জীবনটা আমার, সেটা কি আপনি ভুলে যাচ্ছেন? ভুলে যাবেন না, এটা আমার জীবন। আমি কাকে বিয়ে করব নাকি করব না এটা আমার সিদ্ধান্ত হবে। আর আমি আমার জীবন থাকতে কখনোই আপনাকে বিয়ে করব না। লোক হীর, বিয়ে তো আমি তোমাকেই করব। ইটস মাই কোর্স, ইটস এনি কস্ট। এতক্ষণ ভালোই বলছিলাম, শুনুনি?
তাই এখন নিজের আসল রূপে ফিরে আসতে হচ্ছে। কি বলতে চাইছেন? তুমি যদি আজকে এবং এই মুহূর্তে আমাকে বিয়ে না করছো, তাহলে একটা ভিডিও ক্লিপ ভাইরাল করতে আমি বাধ্য হব। ভিডিও ক্লিপ? কিসের ভিডিও ক্লিপ? তোমার আর আমার সেদিনকার রোমান্টিক কিছু মুহূর্তের ভিডিও ক্লিপ। তুর্যর কথায় আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বলছে কি লোকটা? একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এসব কিছু করতে পারে। সেদিন আমার সাথে এত বড় অন্যায় করার পরেও লোকটার শান্তি হয়নি, এখন সে ভিডিও ক্লিপ ভাইরাল করতে চাচ্ছে। আপনি কি জানেন আপনি একটা মানুষরূপী জানোয়ার? কতটা নিকৃষ্ট আপনি, আপনার ধারণা আছে? সে তোমার যা ইচ্ছে বিয়ের পর বলতেই পারো, কিন্তু এখন আমার টাইম ওয়েস্ট করো না। টাইম ইজ মানি। আপনি ভাবলেন কি করে যে আমি আপনার হুমকি শুনে আপনাকে বিয়ে করে নেব? আপনি ভিডিও ক্লিপ ভাইরাল করতে চান? ইউ আর মোস্ট ওয়েলকাম। করেন, সবাই কথা শোনাবে, আমার বদনাম হবে। এই তো, আমি যখন এই দুনিয়াতে থাকবো না, তখন এই বদনামের আবার ভয় কিসের আমার? তুর্যর কপালের রগটা হঠাৎই ফুলে উঠল, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। ভীষণ ভয় করছে আমার, কিন্তু তুর্যর সামনে নিজেকে আমি দুর্বল দেখাতে পারবো না। ভুলটা আমি সেদিনই করেছি। সেদিন যদি নিজেকে শেষ করে দিতাম, তাহলে আজ আপনার মতো একটা মানুষের হাতের পুতুল হয়ে থাকতে হতো না। তবে সেদিন যেটা করতে পারিনি, আজ করব। আমি যদি নাই থাকি, তাহলে আমার বদনাম দেখব কিভাবে? আজ এই বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে মারা যাব আমি। এই টর্চার আর সহ্য করতে পারছি না। ক্লাসরুম থেকে বের হতে গেলে তুর্য আমার হাত ধরে টেনে তার সামনে এনে আমার গালে সজোরে একটা ছড় বসিয়ে দেয়। হাত দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলে, খুব শখ মরার তাই না? আচ্ছা, তাহলে মেরেই দিই। আসলে ভালো হওয়া জিনিসটা আমার সাথে একদমই যায় না। তোমাকে ভালো মতো বলেছিলাম, শুনলে না। ভয় দেখালাম, তাও কাজ হলো না। এবার শেষটাই করি। কি বলতে চান আপনি? ওয়েট এ মিনিট বেবি, সব বুঝতে পারবে। তুর্য ফোনটা বের করে কাকে যেন ফোন করলো। জন, হীরের মামা মামি আর রাহিকে গায়ন পয়েন্টে নিয়ে যাও। তোমাদের হীর ম্যাডাম বিয়ের জন্য রাজি না, তাহলে এরা শুধু শুধু দুনিয়াতে থেকে কি করবে? নিয়েছ, এখন ভিডিও কল করো। ম্যাডাম শেষবারের মতো এদের চাঁদ মুখখানা দেখতে চাইবে নিশ্চয়ই। আপনি কি বলছেন এসব? মামা মামি রাহিকে গায়ন পয়েন্টে মানে? ওদের ছেড়ে দিন, ওদের সাথে আপনার কোনো শত্রুতা নেই, ওদের ছেড়ে দিন। তখন তুর্যর মোবাইলে ভিডিও কল এলো, আর মোবাইলটা তুর্য আমার সামনে দৌড়লেন। মামা মামি রাহি সবাই অবচেতন অবস্থায় আছে, আর 4-5 জন গার্ড ওদের মাথায় পিস্তল ধরে দাঁড়িয়ে আছে তুর্যর একটা ইশারার অপেক্ষায়। আমি কি করব বুঝতে পারছি না। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর থেকে এই মানুষগুলোই আমার সব। আমার নিজের স্বার্থের জন্য আমি এই মানুষগুলোকে মরতে দিতে পারি না। আর কিছু না ভেবে কাঁদতে কাঁদতে তুর্যর পায়ে পড়ে গেলাম। ওদের প্লিজ কিছু করবেন না, আমি আপনার সব কথা মানতে রাজি। প্লিজ ওদের ছেড়ে দিন তুর্য। জন, তোমরা গানটা নামিয়ে ম্যাডামের মামা বাড়িতেই পিকনিক করো। আজকে তোমাদের স্যার আর ম্যামের বিয়ে, এনজয়। তুর্য কলটা কেটে দিয়ে আমাকে তার পা থেকে তুলল, পুনরায় তার হাত ধরে টানতে ক্লাসরুমের বাইরে নিয়ে গেল। এবার আর হুডিটা মাথায় তুলল না। কলেজের সবাই হা হয়ে তাকিয়ে আছে আমার আর তুর্যর দিকে। রকস্টার তুর্য আহমেদ চৌধুরীর সাথে আমাকে দেখে মেয়েরা ছেলেদেরও যেন মুখ বন্ধ হচ্ছে না। সিঁড়ি দিয়ে টেনে নামানোর সময় ব্যালেন্স না থাকায় পা মুছে নিচে পড়ে গেলাম আমি। ব্যথাও পেয়েছি অনেক। তুর্য আবারও আমার হাত টানছে উঠে দাঁড়ানোর জন্য, কিন্তু এই মুহূর্তে হাঁটা আমার পক্ষে সম্ভব নয়। করুণ দৃষ্টিতে তাকিয়েছি তুর্যর দিকে। হয়তো তুর্য কিছুটা আন্দাজ করতে পেরেছে। আচমকাই আমাকে কোলে তুলে নিলেন সে। এখন আমার সত্যিই মরে যেতে ইচ্ছে করছে, লজ্জায় আর ক্ষোভে।
মনে করে কি সে নিজেকে এভাবে সবার সামনে কোলে নিয়ে হাঁটছে। সবাই ফ্রিতে তামাশা দেখছে। অনেকে এরই মধ্যে আমাকে তুর্যকে নিয়ে কানাঘুষা শুরু করে দিয়েছে। তাদের ঠাট্টার শব্দ আমার কান পর্যন্ত আসছে, কিন্তু তুর্যর কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। আমাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে কার ড্রাইভ করা শুরু করলো তুর্য। কিছুক্ষণের মধ্যে কাজী অফিসের সামনে এসে পড়েছি। দু চোখ বেয়ে পানি পড়ছে। আপনজনদের বাঁচানোর জন্য জীবনের শেষ বাজি খেলতে যাচ্ছি। তুর্য গাড়ি থেকে নেমে আবারও আমাকে কোলে তুলে নিয়ে ভিতরে গেলেন। সেখানে আরও মানুষ উপস্থিত আছে। মধ্যবয়স্ক দুজন পুরুষ, দুজন মহিলা, আমার বয়সী একটা মেয়ে আর তুর্যর বয়সী একটা ছেলে। ওদের কাউকেই আমি চিনি না। আমাকে বসিয়ে দিয়ে তুর্য বিয়ে শুরু করতে বললেন। ব্যাস, আর কি করার। পড়ে নিলাম কবুল। হয়ে গেল বিয়ে এমন একটা মানুষের সাথে যাকে আমি ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। বিয়ে শেষে আমি কাজী অফিসে একটা চেয়ারে বসে আছি আর তুর্য কাকে যেন ফোন দিচ্ছে। বুঝতে পারছি না কি হচ্ছে। মাথা নিচু করে বসেছিলাম। তখন তুর্য ব্যথার স্প্রে এনে আমার পায়ে দিয়ে দিল। এবারও কোলে করে গাড়িতে বসিয়ে ড্রাইভ শুরু করলো। গন্তব্যটা আমার পরিচিত। আমার মামার বাড়ি যাচ্ছে। আমি আন্দাজ করতে পারছি কি হতে চলেছে। বাড়িতে আসতে তুর্য আমাকে কোলে নিয়ে কলিং বেল বাজালেন। মামি দরজা খুলতে অবাক হয়ে হা করে আছেন। আমি কিছু বলতে যাব তার আগে তুর্য বলল, রাহি, হিরকে ওর ঘরে নিয়ে যাও আর ওর প্রয়োজনীয় জিনিসগুলো প্যাক করে দাও। আমরা এখনই বের হব। হির, তোমার কাছে জাস্ট 10 মিনিট সময় আছে। যা দরকার নিবে। 10 মিনিটের 1 সেকেন্ড সময় বেশি হলেও এর ফল ভালো হবে না। তুর্যর কথায় আমি অনেক ভয় পেয়ে যাই আর রাহিকে দৌড়ে দৌড়ে রুমে গিয়ে জিনিস গোছাতে থাকি আর সব বলতে থাকি রাহিকে। রাহি তেমন রিয়েক্ট না করলেও বাইরে থেকে অনেক চেঁচামেচির শব্দ আসছে। নিশ্চিত মামি সব জেনে গেছে। মামিরই বা কী দোষ? কালকে পর্যন্ত তার ছেলের সাথে আমার বিয়ে ঠিক ছিল, আর আজকে আমি অন্য কারো বউ। তাদের কাউকে না জানিয়ে একা বিয়ে করে নিয়েছি। তারা অনেক কষ্ট পেয়েছে জানি, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম। কোনো কিছু না বলে বেরিয়ে এলাম। ঠাস করে একটা সর পড়লো গালে। সরটা মামিই দিয়েছে। আমার কিছুই বলার নেই। মাথা নিচু করে আছি। মামি আরেকবার হাত উঁচু করলেন সর মারার জন্য, কিন্তু সেটা গালে পড়ার আগে তুর্য মামির হাত ধরে ফেললেন। ডোন্ট ইউ ডার। এখন হির শুধু আপনার ভাগ্নি নয়, আমার বউ মিসেস হির সূর্য আহমেদ চৌধুরী রো। আর মিসেস তুর্যর গায়ে হাত তোলার সাহস এই তুর্য আহমেদ কাউকে দেয়নি। আপনাদের কাছে দোয়া নিতে এসেছিলাম, যেটা হয়তো এখন আর পাবো না। তাই এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চলো হির। তুর্য আমার হাতটা ধরে বাড়ির বাইরে নিয়ে গেল আর আমার জিনিসগুলো তুর্যর গার্ড অন্য গাড়িতে রাখলো। সারা রাস্তা আর তুর্যর দিকে তাকাতে পারলাম না। এত ঘৃণা হচ্ছে এই লোকটার প্রতি যে মনে হচ্ছে এর সাথে থাকার চেয়ে গলায় দড়ি দেওয়া অনেক ভালো। গাড়ি এসে থামলো বিরাট বড় একটা বাড়ির গেটে। কিন্তু এই বাড়িটা সেই বাড়ি না যেটায় সেদিন আমাকে তুলে আনা হয়েছিল। বাড়ির দরজার সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষগুলোই কাজী অফিসে ছিল। হয়তো এরাই তুর্যর পরিবার। তুর্য আমাকে কোলে নিয়ে বাড়ির ভিতর ঢুকলো। ভিতরে ঢুকতেই উপস্থিত মানুষগুলো আমার সাথে কথা বলা শুরু করে দিল। কেউ জিজ্ঞাসা করছে আমি কেমন আছি, কেউ ঠিকমতো আসতে পেরেছি কিনা, আবার কেউ পায়ে ব্যথা কীভাবে পেলাম। কিন্তু এই মানুষগুলোর কথা বলার ধরন দেখে মনে হচ্ছে এরা আমাকে অনেক আগে থেকে চিনে, কিন্তু আমি তো এদের কখনো দেখিনি। আমি চুপচাপ বসে আছি, কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে। তখন একজন মহিলা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। ইনি কাজী অফিসে ছিলেন না। আমার কাঁধে একটু বেজা বেজা মনে হচ্ছে। তাহলে কি আন্টি কান্না করছে আমাকে ধরে? কেমন আছিস হির? আজ কতদিন পরে দেখলাম তোকে। অনেক শুকিয়ে গেছিস আগের চেয়ে। হ্যাঁ রে হির, তোর কি আমার কথাও মনে নেই?
এতক্ষণ এই আন্টির দিকে তাকিয়েছিলাম, হঠাৎ তার মুখে একটা কথা শুনে মাথাটা কেমন ঘুরে উঠল। আমি তো আপনাকে চিনি না, কে আপনি? আমার প্রশ্নে মনে হচ্ছে মহিলাটা অনেক কষ্ট পেলেন, কিন্তু আমি তেমন কোনো খারাপ কথাই বলিনি। আর কিছু বলার আগে তুর্য সেখানে চলে এলেন। আম্মু, তোমরা কি শুরু করেছো বলো তো? এসব কথা পরে হবে। হির, এখন আমার সাথে রুমে যাবে। তুর্যর কথায় যেন সবাই অনেকটা অবাক হলো। এখানে সবাই চোখে চোখে কথা বলছে, যার কিছুই আমি বুঝতে পারছি না। তুর্য আমাকে কোলে তুলে দোতলার একটা রুমে নিয়ে গেলেন। রুমটা বেশ বড়, মার্জিতভাবে সাজানো। তুর্য আমাকে বিছানায় বসিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি বসে বসে রুম দেখছি। ব্যালকনির কাঁচটা খোলা থাকায় হিমশীতল বাতাস ঢুকছে রুমে। খুব ভালো লাগছে, ইচ্ছে হচ্ছে একটু দাঁড়িয়ে থাকি ব্যালকনিতে, কিন্তু পায়ে ব্যথা করছে। ওয়াশরুমে পানির শব্দ কমে আসছে, হয়তো তুর্য বের হবে এখনই। এই লোকটাকে আর সহ্য করতে পারছি না, এখনই আবার চোখাচোখি হবে তার সাথে। তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। উদ্দেশ্য ঘুমানোর ভান ধরবো। ভান ধরতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও টের পাইনি। ঘুমের মাঝে মনে হচ্ছে কেউ আমার ঘালে গলায় কপালে চুমু খাচ্ছে। চুমু খাওয়া শেষে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, একটা হাত ধরে রেখেছে। আমি সবটাই অনুভব করতে পারছি, কিন্তু চোখ খুলতে পারছি না। ঘুম পড়ি যেন আজ আমার চোখ আটকে রাখার শপথ নিয়েছে। মাথায় হাত বুলিয়ে দেওয়াতে ঘুমটা আরো ভালো মতো আসছে। হয়তো আমাকে কেউ জড়িয়ে ধরেছে খুব শক্ত করে। গালের পাশটা ভেজা ভেজা মনে হওয়াতে এবার ঘুমটা ভেঙেই গেল। চোখ খুলতে দেখি তুর্য আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে। রাগে আমার মাথায় আগুন ধরে যাচ্ছে। এই লোকটার সাহস কত বড়, আমাকে ধরে শুয়ে আছে। ধাক্কা দিয়ে তুর্যকে নিজের উপর থেকে সরালাম, কিন্তু সে খাটের একদম কোনায় থাকাতে নিচে পড়ে গেল। নিচে পড়ে গিয়ে তুর্য আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। তুর্যের এই রূপটা দেখলে আমার ভীষণ ভয় হয়। ভয়ে জড়সড় হয়ে বসে আছি আমি, আর তুর্য সে অগ্নিমূর্তি ধারণ করে আমার দিকে এগিয়ে আসছে। নিশ্চিত আমাকে মেরে ফেলবে এখন গলা টিপে। ভয়ে চোখ বন্ধ করে আছি, কিন্তু তুর্য আমার গলা চেপে না ধরে আমাকে কোলে তুলে নিল। আমি অবাক না হয়ে পারলাম না। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি তুর্যর দিকে। সে আমাকে নিয়ে ওয়াশরুমে ঢুকছে। তার মতিগতি আমার কাছে সুবিধের ঠেকছে না। নিশ্চয়ই তার মাথায় কোনো শয়তানি বুদ্ধি খেলছে, যা ভেবেছিলাম তাই। তুর্য আমাকে পানি ভর্তি টাবে ফেলে দিয়েছেন, মানে রাগে মনে হচ্ছে নিজে চুল ভিজে ছিঁড়ে ফেলি। এটা আপনি কি করলেন? আপনি কি পাগল? আমাকে এভাবে পানিতে ফেলে দিলেন কেন? প্রতিশোধ নিলাম। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তুমি আমাকে নিচে ফেলেছিলে, আমি তোমাকে পানিতে ফেললাম, এখন হিসাব ঠিক আছে। আপনি একটা সাইকো। আপনার মাথার সবগুলো তার ছেঁড়া। এবার কেউ কাউকে পানিতে ফেলে? আমি যে ব্যথা পেলাম এখন আপনার অনেক ভালো লেগেছে, তাই না? তোমাকে ফেলে ভালো না লাগলেও হিসাব বরাবর করে এখন অনেক ভালো লাগছে। আপনার মাথার ওই বড় বড় সবগুলো চুল আমি ছিঁড়ে ফেলবো টেনে। আগে গোসলটা করো, ভেজা কাপড়ে তোমাকে অনেক হট লাগছে। খাচ্ছর একটা, বের হন এখান থেকে। তুর্য বেরিয়ে গেলে আমি তার সদ্যগুষ্টি উদ্ধার করতে করতে গোসলটা সেরে নিলাম। যে আন্টি আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল তিনি এসে আমাকে খাইয়ে দিলেন। সে কথায় কথায় বললেন তিনি তুর্যর মা, তানিয়া চৌধুরী। কাজী অফিসে থাকা লোকগুলোর মধ্যে তুর্যর বাবা তিয়াস চৌধুরী, ছোট চাচা চাচি আর একমাত্র ফুফি কাকুলিও ছিলেন। খাওয়ানো শেষে তানিয়া আন্টি আমার মাথায় হাত রেখে বললেন, মারে, আমার তুর্যটা একটু রাগী, কিন্তু মানুষটা খারাপ না। তুই একে একটু সময় দে। এমন ভাবিস না যে আমি এখানে তুর্য সাফাই গাইতে এসেছি। আমি তোর জন্যই এসেছি। জানি তুর্য যা করেছে সেটা অনেক খারাপ একটা কাজ। আন্টির কথা শুনে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আন্টি কি সবটা জানে? সেদিন কি হয়েছিল? মাথা নিচু করে এসবে ভাবছিলাম। আন্টির আবার বলতে শুরু করলো, তোকে এভাবে জোর করে বিয়ে করাটা তুর্যর উচিত হয়নি। তোর মামা মামির সাথে কথা বলে নেওয়ার দরকার ছিল। আন্টির কথায় আমি হাফ ছেড়ে বাঁচলাম। যাক, আন্টি কিছুই জানে না।
আন্টি, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আন্টি কাকে বলছিস? আমি তোর মা হই, বুঝলি? মা ডাক্তার শুনে ভিতরটা মুচড়ে উঠল। না জানি কত বছর হয়ে যায় মাকে হারিয়েছি। আমার তো মায়ের চেহারাটাও মনে নেই। মা বেঁচে থাকলে বুঝতে পারতাম আমি কার মতো দেখতে হয়েছি। আমি আস্তে করে একবার মা বলে ডেকে উঠলাম। মা আমাকে আবারও বুকে জড়িয়ে নিল। মা এবার কেঁদে উঠলেন। কেন জানি না আমারও ভীষণ কান্না পাচ্ছে। আপনা আপনি চোখ দিয়ে পানি পড়ছে। মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলাম। মা আমার কপালে চুমু দিয়ে আমাকে আদর করে দিলেন। আর যেন অনেক বছর ধরে শুকনো থাকা মরুভূমিতে কেউ মমতার বর্ষণ করলো। রাতে তুর্যর বোন তাসফি আমার সাথে দেখা করতে আসে। মেয়েটা আমার বয়সী হলেও আমার থেকে কিছুটা ছোট। কথাতেও একটু বাচ্চামো ভাব আছে, তবে ভারী মিশুক মেয়েটা। মিনিট দশেকের মধ্যে ওর উপর মায়া পড়ে গেছে আমার। একটা জিনিস ভাবতে খুব অবাক লাগছে, পরিবারের মানুষগুলো এত ভালো, কিন্তু তুর্য এমন কেন? একটা মেয়ে জীবন নষ্ট করতে একবারও ভাবলো না। তুর্যকে আমি কিভাবে স্বামী হিসাবে মেনে নেব? আমি তো কখনোই পারবো না তুর্যকে ভালোবাসতে। তাহলে এ সম্পর্কের ভবিষ্যৎ কি হবে? আপন মনে কথাগুলো ভাবছিলাম, তখন ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রায়ানের নাম্বার দেখতে কলিজা কেঁপে উঠল। কে উত্তর দেব আমি রায়ানকে? সে তো এখনো হয়তো আমার সাথে জীবন কাটানোর স্বপ্ন সাজিয়ে বসে আছে, আর আমি কিনা তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলাম। রায়ান কি আমার অবস্থাটা বুঝতে পারবে? আমি যে উপায়হীন ছিলাম সেটা কি রায়ান বুঝবে? আমাকে কি কখনো ক্ষমা করবে? ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল চার্জের অভাবে। রায়ানের কথা ভেবে দুফোঁটা জল চোখ দিয়ে গড়িয়ে পড়ল। তাসফি আর রিসান, তুর্য চাচাতো ভাই, এসে বাসরঘর সাজাতে। কথাটা আমার মাথায় থেকে বেরিয়ে গিয়েছিল। নিয়ম অনুযায়ী আজকে আমাদের বাসর রাত, কিন্তু আমি তো এটা হতে দিতে পারবো না। তুর্যকে আরও একবার আমাকে স্পর্শ করতে আমি দিতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি? সেদিনও আমি তার শক্তির কাছে হেরে গিয়েছিলাম, আর আজ তো তার স্পর্শ বৈধ হবে। তাসফি এক প্রকার জোর করে আমাকে একটা লাল শাড়ি পরিয়ে দিয়ে গেছে। বিছানার ঠিক মাঝ বরাবর বসে আছি। এসব চিন্তা করছি আর ঘামছি। এসি চালু আছে, তবুও প্রচণ্ড গরম লাগছে আমার। দরজা খটখট শব্দ হচ্ছে, তার মানে তুর্য এসে গেছে। হাতটা অসম্ভব দ্রুত বিট হচ্ছে, কিন্তু ভয় নেই। আজকে আমি প্রস্তুত। একটা ছুরি বাম হাতে নিয়েই বসে আছি। তুর্য আমার কাছে এলে এক গা বসিয়ে দেব। তুর্য রুমে ঢুকতে ওয়াশরুমে গেল, বেরিয়ে আমার কাছে এগিয়ে আসছে, আর আমি ছুরিটা বারবার শক্ত করে ধরছি। আমার কাছে আমার দিকে ঝুঁকে তুর্য আমাকে আচমকা জড়িয়ে ধরল। এভাবে জড়িয়ে ধরাতে আমি ঘাবড়ে গেলাম। তুর্যর আমার হাত দুটো চেপে ধরে মুখটা আমার কানের কাছে এনে পিস পিস করে বলল, ফল কাটা ছুরি দিয়ে মানুষ কাটা যায় না। তুর্যর কথায় আমি পুরোই বেকুব বনে গেছি। আমার হাতে ছুরি এই লোকটা কিভাবে জানলো? চোখ দুটো বড় বড় করে তাকালাম তার দিকে। এর পরের বার কিচেন থেকে ধারালো ছুরি আনবা। তুমি তুর্য আহমেদের বউ, এই ফল কাটা ছুরি দিয়ে মানুষ কাটতে গেছো। এটা মানুষ শুনলো তো হেসে হেসেই মরে যাবে। থিঙ্ক সামথিং বিগ, ইউ নো। তুর্যর কথায় আমার গা জ্বলে যাচ্ছে। একে তো এত টর্চার, আবার এমন গা জ্বালানো কথাবার্তা। আপনি কিভাবে জানলেন আমি ছুরি হাতে বসে আছি? এই ঘরের প্রতিটা জিনিস আমার মুখস্থ। ফলের জুড়িতে যখন ছুরিটা দেখতে পাইনি, তখনই বুঝেছিলাম সেটা তোমার কাছে। আগে বললেই পারতেন, এত অভিনয়ের প্রয়োজন ছিল না। প্রতিনিয়তই অভিনয় করতে করতে এখন শুধু ওটাই করতে পারি। উনি কি বললেন কিছুই বুঝতে পারলাম না, কিন্তু রাগটা কমাতে পারছি না। এখন আমার একা থাকা দরকার। তাই বিছানা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। মেকআপ এমনিতেও করিনি, আর চুলটা কোনো রকম খোপা করা ছিল, যা খুলে গেছে। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়ল। আমি জানি এটা তুর্যই। তার শরীরের গানটা খুব পরিচিত মনে হয় আমার। এর কারণ অবশ্য আমার জানা নেই। আমার গাঁট থেকে চুলগুলো সরিয়ে দিয়ে তুর্য চুমু দিতে লাগলো। আস্তে আস্তে তুর্যর হাত আমার ফেটে বিচরণ করতে লাগলো। রাগ কমার জায়গায় আরও বেড়ে গেল আমার।
পিছনে ফিরে তুর্যকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তুর্য আবারও সেই আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার এই করুণ দৃষ্টি আমার মনে আছর কাটছে। না, আমি দুর্বল হব না। এই অমানুষটাকে আমি কিছুতে প্রশ্রয় দিতে পারি না। আপনি কোন সাহস আমাকে স্পর্শ করেছেন? আপনার আমার উপর কোনো অধিকার নেই। আপনি আমার সাথে যা করেছেন এরপর ভাবলেন কি করে আমি আপনার সাথে এসব সবাইকে নিজের মতো নোংরা মনে করেন, তাই না? এতই যখন চাহিদা, পতিতা পল্লীতে গেলেই তো পারেন, নাকি আমাকেও পতিতাই মনে হয়? একটা কথা মনে রাখবেন, যতবার আপনি আমার কাছে আসবেন প্রতিবার জোর করেই আসতে হবে। স্ব ইচ্ছায় আমি কখনোই আপনাকে কাছে আসতে দেব না। আমি কখনোই আপনাকে আমার স্বামীর মর্যাদা দিতে পারবো না, কখনোই পারবো না আপনাকে ভালোবাসতে। তুর্য একই দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এত কিছু বলার পরেও তার চোখে এক মুহূর্তের জন্য সরেনি আমার উপর থেকে। এই চোখ দুটোই আজ কোনো রাগ নেই, না আছে হিংস্রতা। কেন যেন মনে হচ্ছে আমার কথায় সে অনেক কষ্ট পেয়েছে। তুর্যর দু চোখের কোটরে ফানি টলমল করছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে তুর্য চোখের দিকে তাকিয়ে থাকতে। তুর্য আমাকে কিছু না বলে সেখান থেকে চলে গেল। কোথায় গেল আমি জানি না, আসলে জানার চেষ্টা করিনি। রাত তখন প্রায় 1টা। বাসার সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। ঘুম নেই শুধু আমার চোখে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে রুমে চলে এলাম। ঘুম আসছে না কিছুতে। বারবার মনে হচ্ছে তুর্য কষ্ট পেয়েছে। কেন জানি না তুর্য কেমন আছে, কি করছে জানতে ইচ্ছে হচ্ছে। তুর্যর কথা জানার ইচ্ছে দমিয়ে রাখতে না পেরে রুম থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু এই বাড়ির কিছুই আমি চিনি না। আন্দাজে যেতে যেতে একটা রুমের লাইট জ্বালানো দেখলাম নিচ দিয়ে। দরজার বাইরে কান পেতে শোনার চেষ্টা করলাম তুর্য কার সাথে যেন কথা বলছে, কিন্তু কথাগুলো শুনতে পারছি না। দরজায় ধাক্কা দিতেই বুঝতে পারলাম দরজা ভিতর থেকে লক করা। কিন্তু আমার জানার অনেক আগ্রহ হচ্ছে ভিতরে তুর্য কার সাথে কথা বলছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আমি রুমে ফিরে এলাম আর শুয়ে পড়লাম। একটা ফটো ফ্রেম বুকে জড়িয়ে ধরে আছে তুর্য। দু চোখ বেয়ে নোনা জলগুলো গড়ে যাচ্ছে। ওর এরই বা দোষ দেবে সে? দোষ তো তার ভাগ্যের। সব কিছু কাছে পেয়েও আজ তার কাছে কিছুই নেই। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন যে মানুষটা, সেই মানুষের কাছে চরম ঘৃণার সে, যাকে এক নজর না দেখলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। সেই মানুষটা তুর্যর মুখটাও সহ্য করতে পারে না। এই কষ্ট না কাউকে বলতে পারবে আর না কেউ বুঝতে পারবে। রাত 2টা বাজে। আমার চোখে ঘুম নেই। তুর্য ঘুমিয়ে পড়েছে, এই অপেক্ষাতেই ছিলাম আমি। এখন আমি ওই ঘরটাতে কে আছে সেটা দেখতে যাব। যে বাবা সেই কাজ। চলে গেলাম ওই ঘরটার সামনে। দরজা অনেকক্ষণ যাবৎ ধাক্কা মারছি, কিন্তু ফাজি দরজাটা খুলছে না। এবার আমার অনেক রাগ উঠছে। শেষবারের মতো জোরে একটা ধাক্কা দিলাম। দরজাটা জোরে ধাক্কা দেওয়া দরজা খুলে গেল, কিন্তু ব্যালেন্স করতে না পেরে আমি মেঝেতে পড়ে গেলাম। উঠে দাঁড়িয়ে সুইচ বোর্ড খুঁজতে লাগলাম। ভাগ্যক্রমে পেয়েও গেলাম। লাইট জ্বালিয়ে পিছন থেকে ঘুরতে আমি আশ্চর্য হয়ে গেলাম। পুরো ঘর ভর্তি আমার আর তুর্যর ছবি। আমার ছবিই বেশি, তুর্যর সাথে ছবিও আছে বেশ কয়েকটা। কিন্তু প্রশ্ন হলো, আমি তো এই ছবিগুলো কখনোই তুলিনি। তাহলে এগুলো কিভাবে এলো? আমার ছবিগুলো যদি লুকিয়ে তোলা হয় তাহলে তুর্যর সাথে ছবিগুলো কিভাবে সম্ভব? তুর্যর সাথে কখনোই এভাবে ছবি তুলিনি আমি। ছবিগুলোর দিকে তাকিয়ে আর থাকতে পারছি না। মাথায় অনেক ব্যথা করছে। মাথাটা চেপে ধরে আছি। এই ঘরটাও বেশ পরিচিত মনে হচ্ছে এই ঘরে অনেকবার এসেছি আমি, কিন্তু এই ঘরটাতে আজকে প্রথম এলাম আমি। ব্যালকনিতে তারা যেন দাঁড়িয়ে আছে, একটা ছেলে আর একটা মেয়ে। জোরে জোরে হাসছে মেয়েটা, আর বারবার ডলে পড়ছে ছেলেটার বুকে। ওরা আমার দিকে এগিয়ে আসছে। এখন অনেক ভয় করছে আমার। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে। চোখ খুলতেই দেখি তুর্য আমার পাশে বসে আছে, আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে। চারপাশটা তাকিয়ে দেখলাম আমি আমার ঘরেই আছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ওই ঘরটাই ছিলাম। এক লাফে বিছানা থেকে নেমে পড়লাম। আমাকে এমন হুড়মুড়িয়ে উঠতে দেখে তুর্য অনেকটা ঘাবড়ে গেছে। কি হলো তোমার? এইভাবে উঠলে যে?
আমাকে এই ঘরে কে এনেছে? আমি তো এই ঘরটাতে ছিলাম। এই ঘরে কে এনেছে মানে? এটা তোমার ঘর, তুমি কি ভুলে গেছো? তুমি এই ঘরেই থাকো। আমি কিছু ভুলিনি, আর এটাও ভুলিনি যে কাল রাতে আমি ওই পূর্ব দিকের ঘরটাতে ছিলাম। কিন্তু আমি এখানে কিভাবে এলাম? আর ওই ঘরে আমার ছবি কি করে এলো? কেসব আবল তাবল বকছ? তুমি এই ঘরেই ঘুমিয়েছিলে রাতে, আর এখন উঠেছ? না, আপনি মিথ্যা বলছেন। এবারে সবাই আমাকে মিথ্যা বলেছে। আপনারা আমার কাছে অনেক কিছু লুকিয়েছেন। শান্ত হও হির, কিছুই লুকাইনি আমরা। তোমার স্ট্রেস হয়েছে, আর কিছুই না। আমি প্রমাণ করছি, চলেন আমার সাথে। হির স্টপ, দাঁড়াও হির। না, আজকে আমি সব জেনেই ছাড়বো। এই ঘরটাতে আমার আর আপনার ছবি কোথা থেকে এলো? আপনি আমার এত কাছে কবে এলেন? আমার সব জানতেই হবে। এগুলো তোমার ভ্রম হির, এগুলো সত্য নয়। আপনি দরজাটা খুলুন। ধাক্কা দিতে দরজাটা একাই খুলে গেল, কিন্তু ভিতরে ঢুকতে আমি আরেক দফা আশ্চর্য হলাম। ঘরে আমার একটাও ছবি নেই, যা কয়েকটা আছে তুর্যর একার। আমি পুরো রুম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আমার একটা ছবিও পেলাম না। এবার কেমন জানি নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। তার মানে কি আমি স্বপ্ন দেখছিলাম, নাকি যা দেখেছিলাম সত্যি ছিল? ওই ছেলেটা আর মেয়েটা, সবটাই কি আমার ভ্রম ছিল? আবারও মাথাটা বাড়ি বাড়ি মনে হচ্ছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। বিছানায় শুয়ে আছে হির, পাশে তুর্য বসে আছে, আর ডাক্তার হিরকে দেখছেন। তুর্য, তোমার ছবিগুলো আগে সরিয়ে নেওয়া উচিত ছিল। হির ছবিগুলো না দেখলে এমন হাইফার হতো না। আসলে ডক্টর, আমি ভাবিনি যে হির রাতে ওই ঘরে যাবে চেক করার জন্য। ভালো তো, মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। হিরকে ঘরে না পেয়ে খুঁজতে খুঁজতে ওই ঘরে গেলে দেখি হির অজ্ঞান হয়ে পড়ে আছে। হির এখন স্বাভাবিক নেই। তুর্য, তোমার এটা বুঝতে হবে। ওই মেডিসিনগুলো হিরের অনেক ক্ষতি করেছে। এজন্য ওরা তোমার ছবিগুলো দেখে ও জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি আগে ধারণা করেছিলাম হিরের স্মৃতিশক্তি লোপ পাওয়ার পিছনে অ্যাক্সিডেন্ট না, অন্য কোনো কারণ রয়েছে। কিন্তু কেউ এত নিখুঁত প্ল্যানিং করে আমার হিরকে আমার কাছে থেকে দূরে সরিয়ে দেবে ভাবতে পারিনি। ওগুলো মনে করো কষ্ট পেও না, যা হবার হয়ে গেছে। এখন হিরকে সুস্থ করাটাই আসল। যেই ওষুধটা হির প্রতিদিন নিত, ওটা আমি ফাল্টে ওর জায়গায় অন্য ওষুধ দিয়ে দিয়েছি। ওই ওষুধটা হিরের স্মৃতি ফিরিয়ে আনবে, আর হিরকে স্বাভাবিক করে তুলবে। ধন্যবাদ ডক্টর, আপনার এই উপকার আমি কখনোই বলতে পারবো না। এটা আমার দায়িত্ব ছিল ইয়াংম্যান। হিরকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। তুর্য সেই ঘরটাতে গিয়ে আলমারি থেকে একটা ফটো অ্যালবাম বের করলো। প্রথম ছবিতে একটা কিশোরী ছেলের কোলে একটা 2 বছরের মেয়ে বসে আছে। প্রতিটা ছবিটা দেখেই তুর্য হেসে ফেলল। অ্যালবামটা বিছানায় রেখে দিয়ে একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো তুর্য। সিগারেটের ধোঁয়ার সাথে মিশে অতীত স্মৃতিগুলো ভেসে আসছে চোখের সামনে। তুর্যর বাবা তিয়াস চৌধুরীর একমাত্র বেস্ট ফ্রেন্ড সিরাজ মাহমুদের মেয়ে হির। তুর্যর বয়স 9 বছর বয়স তখন হিরের জন্ম হয়। ছোট্ট হিরকে হাসপাতালে সবার আগে কোলে তুলে নিয়েছিল তুর্য। হিরের নামটাও তুর্যই রেখেছিল। সিরাজ মাহমুদ অনাগত মেয়ের নাম সায়নী রাখতে চেয়েছিলেন, কিন্তু তার মেয়ের হবু জামাই নিজের বোর নাম নিজেই রেখে দিয়েছিলেন। এ নিয়ে অবশ্য দুই পরিবারই খুশি ছিল। হাসপাতাল থেকে যেদিন হিরকে বাড়ি নেওয়া হচ্ছিল, সেদিন তুর্য জিদ করেছিল তার বউকে সে তার সাথে নিয়ে যাবে। তুর্য তখন ছোট থাকায় বউ বা বিয়ে জিনিসটা বুঝতো না, কিন্তু সেই ছোট্ট হিরের মায়ায় পড়ে গিয়েছিল সে। সেই মায়া সময়ের সাথে সাথে কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে কে জানে। হিরের বয়স তখন 9 বছর। সে তখন পুতুল খেলে। ভালোবাসা, বিয়ে, স্বামী এসব তার কাছে ভারী ভারী শব্দ মাত্র। কিন্তু তুর্য তখন নিজের কৌশল ফেলে মাত্র যৌবনে ফাঁ রেখেছে। সে সব জানে, সব বুঝে ভালোবাসায় কি জিনিস। 9 বছরের একটা বাচ্চা মেয়ের জন্য তার মন কাঁদে। হিরকে না দেখে একদিন থাকাও তার কাছে ভীষণ কষ্টের। হিরকে দেখার লোভ সামলাতে না পেরে প্রতিদিন হিরের স্কুলে গিয়ে দাঁড়িয়ে থাকতো তুর্য।
স্কুল ছুটি হলে হিরকে নিয়ে ঘুরতে যাওয়া, রাতভর হিরের কথা ভাবা যেন তুর্যর প্রতিদিনকার রুটিনে পরিণত হয়েছিল। ফলশ্রুতিতে তুর্যর পড়ালেখা অনেক হ্যাম্পার হচ্ছিল, রেজাল্টও খারাপ হয়। তিয়াস চৌধুরী ভীষণ রাগী মানুষ হওয়াতে তিনি এটা মানতে পারেননি। সিদ্ধান্ত নেওয়া হলে তুর্যকে লন্ডন পাঠিয়ে দেওয়া হবে হায়ার স্টাডির জন্য। বাকি সবাই মানলেও মানতে পারেনি তুর্য আর হির ছোট থাকলেও আদের জিনিসটা সেও বুঝত। তুর্যকে অসম্ভব ভালোবাসত আর আদর করত, যা চাইতো সব ইচ্ছা তুর্য পূরণ করত। তুর্য কিছুতেই হিরকে ছেড়ে যেতে রাজি হয়নি। তার ভয় ছিল হয়তো হির বড় হওয়ার সাথে সাথে তাকে ভুলে যাবে। তুর্যর অনেক আকুতি মিনতি করার পর দুই পরিবার মিলে ঘরোয়াভাবে তুর্য আর হিরের আকত করিয়ে রাখলো। যদিও এত ছোট বয়সের বিয়ের কোনো ভিত্তি নেই, কিন্তু তুর্যর কাছে কবুল পড়াটা ওর জীবনের সবচেয়ে বড় সত্যি ছিল। আকদের দিন হির একটা লাল লেহেঙ্গা আর 2 বেনুনি করে সারা বাড়ি দৌড়েছিল। তুর্য মন থেকে হিরকে বউ বলে মেনে নিল। হির কবুল বলেছিল খেলা ভেবে। 2 মাস পর তুর্যের যাওয়ার দিন হির তুর্যকে জড়িয়ে ধরে সে কি কান্না! হিরের কান্না থামানোর জন্য তুর্য হিরকে অনেকগুলো চকলেট দিয়ে গিয়েছিল আর ওয়াদা করেছিল আসার সময় অনেক চকলেট আর ব্ল্যাক টেডি বিয়ার নিয়ে আসবে। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়েছিল তুর্য হিরের দিকে। আর হির চকলেট খেতে খেতে পশা মুখখানা চকলেট কালার বানিয়ে ফেলেছিল। চলে গেল তুর্য বিন্দেশে। হয়ে গেল আলাদা দুজনে। 3-4টা সিগারেট প্রায় শেষ তুর্যর। তখনই তাসফির ডাকে অতীত থেকে ফিরে আসে। ভাইয়া, বাবির ঘুম ভেঙে গেছে, তুই যা, আমি আসছি। সিগারেটের শেষ টানটা দিয়ে নিচে ফেলে ফাঁ দিয়ে আগুন নিভিয়ে দিল তুর্য। এখন আবার অভিনয়ের পালা। ঘুম থেকে উঠে বসতেই তুর্যকে পাশে দেখলাম। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্নটা আমার কাছে সত্যি মনে হয়েছিল। তুর্য আমাকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ হাতে দিলেন। এটা কিসের ওষুধ? এটা ডাক্তার দিয়েছেন তোমার শরীর খুব দুর্বল হওয়াতে। তুর্য কিছুটা বিচলিত হলেন আমার প্রশ্নে, কিন্তু কেন জানি না তাকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। ওষুধটা খেয়ে নিলাম। তুর্য খাবার প্লেট নিচে রাখতে গেলে আমি বিছানা থেকে নেমে ব্যালকনির দিকে যাচ্ছিলাম। তখন নিচ থেকে চেঁচামেচির শব্দ আসতে লাগলো। কি হয়েছে জানার জন্য নিচে নামতে বুকটা ছ্যাদ করে উঠল আমার। রায়ান ভাইয়া দাঁড়িয়ে আছে আমার সামনে। তুর্যর বডিগার্ড জন তাকে ধরে রেখেছে। হয়তো তুর্যর সাথে কথা কাটাকাটি হচ্ছিল। আমাকে দেখে দুজনেই থেমে গেল। রায়ান ভাইয়া আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার 2 চোখ পানিতে টলমল করছে। হয়তো কিছুক্ষণের মধ্যে অশ্রু কণাগুলো নিচে গড়িয়ে পড়বে। আমার ভীষণ কষ্ট হচ্ছে তার দিকে তাকিয়ে থাকতে। লজ্জায় মাথা নুইয়ে পড়েছে আমার। আমি যে তার অপরাধী। তার সব স্বপ্ন, সব আশা, ভালোবাসা আমি কেড়ে নিয়েছি। হির, তুই এটা কিভাবে করতে পারলি? কিভাবে আমার মনটা তুই ভেঙে দিলে? আর কেউ না জানুক। তুই তো জানতি আমি তোকে কতটা ভালোবাসি, তাহলে কেন করলি আমার সাথে এমনটা? আমার ভালোবাসার কি কোনো মূল্য ছিল না তোর কাছে? বল, এতটাই তুচ্ছ ছিল আমার ভালোবাসা? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি যে নিরুপায় ছিলাম। আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। কি এমন অসহায়ত্ব ছিল তোর যে তুই আমাকে ছেড়ে এই লোকটাকে বিয়ে করেছিস? রায়ান ভাইয়াকে কি তবে মামি কিছুই বলেনি? মামা মামির জীবন বাঁচাতেই তো আমি বিয়েটা করলাম। তখনই মনে পড়ে গেল আমার ভিডিও কলে মামি রাহি সবাই অবচেতন অবস্থায় ছিল। তার মানে তারা কেউই জানে না বিয়েটা আমি উপায়হীন হয়ে করেছি। তুর্যর প্রতি আমার ঘৃণা যেন আরও বেড়ে গেল আজকের পর থেকে। আমার সবগুলো আপন মানুষের কাছে আমাকে চিরদিনের জন্য অপরাধী বানিয়ে দিয়েছে এই লোকটা। সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু রায়ান ভাইয়ের চোখে নিজের জন্য ঘৃণা দেখে খুব কষ্ট হচ্ছে আমার। এই মানুষটার চোখে আগে আমার জন্য ভালোবাসা ছিল। আমার জীবন এভাবে পাল্টে যাবে আমি কখনো ভাবিনি। রায়ান ভাই আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তুর্য তার আগেই তুর্য তাকে থামিয়ে দিল। লোক রায়ান, তোমার সাথে ঝগড়া করতে চাই না, কিন্তু আমার ওয়াইফকে নিয়ে এসব কথা বললে আমি সহ্য করতে পারবো না। হির আমার বউ, ওকে ভালোবাসার অধিকার একমাত্র আমার।
সেই অধিকারের ভাগ তো দূরে থাক, সিটে ফোটাও আমি কাউকে দিতে প্রস্তুত নই। সো নেক্সট টাইম থেকে একটু সাবধান। হিরের রিলেটিভ হিসেবে এ বাড়িতে আসবা, অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু হিরের লাভার হয়ে আসতে চাইলে আই ওন্ট টলারেট। নাও ইউ ক্যান গো। রায়ান ভাইয়া কিছু বলতে গিয়েও থেমে গেলেন, আমার দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে গেলেন। আমি সেভাবেই দাঁড়িয়ে রইলাম। কিছুই করার নেই আমার। নিজেকে নিজের কাছেই নিকৃষ্ট মনে হচ্ছে। বিকেলে বাসার সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, আমিও বসে আছি। তবে শুধুই বসে আছি, তারা কথা বলছে, আমি শুনছি। রিসান আর বাবা অফিসের কাজ করছে, আর তুর্যর ল্যাপটপে মুখ গুজে কী যেন করছে। তখনই একটা মেয়ে জ্বরের বেগে এসে তুর্যকে জড়িয়ে ধরল। ঘটনার আচমকীয়তায় সবারই মুখ হা হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে আশ্চর্য হয়েছে প্রচুর, কিন্তু সবার থেকে আমি বেশি আশ্চর্য হয়েছি। কে এই মেয়েটা যে অন্য একজনের স্বামীকে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরে আছে? মেয়েটার উপর কেন জানি না প্রচণ্ড রাগ হচ্ছে। জড়িয়ে ধরেছে তো ধরেছে, ছাড়ার নাম নেই। পরপুরুষের সাথে এত চিপকানোর কী দরকার? যত সব জানে তুর্যর বউ আছে, তারপরে এমনভাবে ধরে রেখেছে। মেয়েটা তুর্যকে ছেড়ে দাঁড়াতেই ফুফি আম্মু এসে মেয়েটাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ফুফু আম্মু সরে যাওয়ার পর একে একে সবাই মেয়েটাকে জড়িয়ে ধরতে লাগলো, আর আমি হ্যাবলাকান্তের মতো দূরে দাঁড়িয়ে সবটা দেখছি। তবে দেখে মনে হচ্ছে মেয়েটা এদের রিলেটিভ হবে। সবার সাক্ষাৎ পর্ব শেষ হলে ফুফু আম্মু মেয়েটাকে আমার সামনে নিয়ে এলো। হির, ওর নাম কিয়ারা, আমার মেয়ে, আজকে লন্ডন থেকে ফিরল। এতক্ষণে বুঝতে পারলাম কাহিনী, মেয়েটা তুর্যর বোন। আর আমি কিনা কি ভাবছিলাম। কেমন আছো হির? আমি ভালো আছি আপু, তোমার কি খবর? আর খবর, তুর্য একা একা বিয়ে করে নিল, আমাকে একবার বললও না। ভালো কিভাবে থাকি বলো? আমার কিছু বলার আগে তুর্য বলে উঠল, হির তোর ভাবি হয় কিয়ারা, ওর নাম ধরে বলছিস কেন? হির আমার বয়সে অনেক ছোট, তাই ওর নাম ধরে ডেকেছি। কিন্তু আমি তোর বড়, তাই আমার বউকে ভাবি বলে ডাকবি। হো, হির ভাবি এখন ঠিক আছে? তুর্য ঘরে চলে গেল। কিয়ারা তুর্য যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি কিয়ারার দিকে। কেন যেন ও তাকিয়ে থাকাটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করলে খুবই খুশি হব। আর গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।